নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে বাজারে যে পতনটা হলো এটার পিছনে কোন কোন কারণগুলো রয়েছে, কোন কোন গ্লোবাল নিউজ এটার পিছনে রয়েছে। তার সাথে সাথে আমরা আলোচনা করব কিভাবে আমরা মন্ডেতে ট্রেডিং করব, নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা সেটআপ বানাবো সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। দেখুন, কালকে আমি নিফটি ব্যাংক নিফটির লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমরা কিন্তু বিয়ারিশ কন্ডিশন হিসাবে মার্কেটকে দেখেছিলাম। কোথায় আমরা মার্কেটকে শর্ট করব সেটা নিয়ে কিন্তু কালকেই আমি ডিসকাশন করেছিলাম। কোনো ধরনের লং ট্রেড আমরা ওপেন করব না, সেটা কিন্তু কালকের ভিডিওতে আমি বারবার আপনাদেরকে সেটা বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে প্রথমে ফান্ডামেন্টাল ডেটাগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা নিফটি ব্যাংক নিফটির অ্যানালাইসিসটা করে নেব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে ভিডিওটি এবার আমরা শুরু করি। তো আসুন দেখে নিই এখানে কোন কোন কারণগুলো উঠে আসছে আজকে বাজার পতনের পিছনে। তো আজ 13ই ফেব্রুয়ারি 2026 ভারতীয় শেয়ার বাজারে একটি বড়সড় ধস এখানে দেখা গিয়েছে। সেন্সেক্স 1000 পয়েন্টের বেশি কমেছে। নিফটি 50 25,555 এই লেভেলটির নিচে চলে এসছে। এখানে 25,471 লেভেলে কিন্তু এখানে বাজার চলে এসছে নিফটি 50। আর এখানে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে 7 লক্ষ কোটি টাকার সম্পদ আজকে বাজার থেকে কিন্তু মুছে গিয়েছে। যে ক্রাশটা আজকে হয়েছে এটার কিন্তু অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট আজকে বাজার থেকে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে। তো এই বাজারের এই ক্রাশ বা পতনের পেছনে মূলত বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের অস্থিরতা এবং আমেরিকার অর্থনৈতিক তথ্যের পরিবর্তন কাজ করছে। তো আসুন দেখে নিই এখানে বাজারে পতনের প্রধান কারণগুলো কি রয়েছে। তো এখানে ফার্স্ট রিজন যেটা উঠে আসছে, অ্যান্থ্রপিক শক ও আইটি খাতের ধস। কি বলছে? পতনের প্রধান কারণ ছিল আইটি শেয়ারগুলোর ব্যাপক বিক্রি। কোন কোন শেয়ারগুলোর কথা বলা হচ্ছে? ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, এই সমস্ত মানে আইটি সেক্টরের যে সমস্ত মেইন যে সমস্ত স্টক রয়েছে, জায়ান্ট স্টক রয়েছে, তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, খুবই সংক্ষেপে আলোচনা করব। কি বলছে? এআই স্টার্টআপ অ্যান্থ্রপিক এমন কিছু টুল লঞ্চ করেছে যা কর্পোরেট ও আইনি জটিল কাজগুলো সক্রিয়ভাবে করতে সক্ষম। বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন যে এআই বিপ্লব ভারতীয় আইটি কোম্পানিগুলোর বর্তমান ব্যবসায়িক মডেলে বড় আঘাত হানবে। তো এখানে সবাই এটা ভাবছে যে এআই তে সব কাজ করে দেবে, কোডিং নিয়ে যত কিছু কাজ বাজ হয় এগুলো সবই এআই করে দেবে, ম্যানুয়ালি কিন্তু কোনো কাজ হবে না। এটা কিন্তু বিনিয়োগকারীরা এই ভয়টা পাচ্ছে, যেটার কারণে এখানে আইটি সেক্টরে একটা হেভি সেলিং আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে আমেরিকার দুর্বল কর্মসংস্থানের তথ্য। কি বলছে? বলছে আমেরিকার সাম্প্রতিক কর্মসংস্থান রিপোর্ট বাজারে মন্দার সংকেত দিয়েছে। এটি সুদের হার কমানোর আশাকে আরো জটিল করে তুলেছে। সুদের হার বেশি থাকলে ভারতের মতো উদীয়মান বাজারে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাহলে বুঝতে পারছেন যে এখানে সুদের হার বেড়েছে, যেটার কারণে এখানে আমাদের মার্কেটে একটা উইকনেস এখানে কিন্তু এসছে। তো এই যে নিউজগুলো আমরা এখানে দেখছি এগুলো সম্পূর্ণ আমেরিকার কিন্তু নিউজ, আমাদের দেশের কিন্তু কোনো ধরনের নিউজ না। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে বিশ্বব্যাপী টেক স্টকে ধস। কি বলছে? গত রাতে আমেরিকার প্রযুক্তি নির্ভর সূচক নাসডাক 2% বেশি পড়ে যায়, যার প্রভাব এশিয়ার বাজারগুলোতেও পড়েছে। তো আমরা লক্ষ্য করেছি যে নাসডাকের ভিতরে কিন্তু একটা হেভি ধরনের ফলিং লক্ষ্য করা গিয়েছে কালকে। এটা ইউএস এর একটা টেকনোলজি এখানে ইন্ডেক্স, সবাই কম বেশি এখানে জানে। আর কি বলছে? এআই খাতের কোম্পানিগুলোর মূল্যায়ন তাদের প্রকৃত আয়ের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। এই আশঙ্কায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন। তো সব সমস্যা কিন্তু এই এআই এসে মানে সব কাজগুলো কম সময়ে করে দিচ্ছে, আর ভালো ধরনের কাজ এখানে করছে এআই। তো সেটার কারণে ম্যানুয়ালি যারা কাজ করে, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বিভিন্ন মানে সেখানে জব করে যারা, তো সেখানে সবাই ভাবছে যে এদের ম্যানুয়ালি কাজ মানে কমে যেতে পারে। তো সেটার কারণে কিন্তু এখানে বাজারে একটা নেগেটিভিটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে ডলারের মূল্য ও বন্ড ইল্ড বৃদ্ধি। কি বলছে? আমেরিকার শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক তথ্যের কারণে ডলার ইন্ডেক্স এবং ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে গেছে। এর ফলে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, এফআইআইরা, যারা বিদেশ থেকে এখানে ইনভেস্ট করে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, তারা ভারত থেকে টাকা তুলে নিরাপদ মার্কিন সম্পদে সরিয়ে নিচ্ছেন। তো তাহলে বুঝতে পারছেন যে এরা কিন্তু ভারত থেকে উইথড্রল করছে, যেটার কারণে একটা নেগেটিভিটি এখানে রয়েছে। তারা সেফ ইনভেস্টমেন্ট করছে গোল্ড, সিলভার এইসব জায়গায়, অথবা বিভিন্ন বন্ড তারা বাই করছে। সেখানে কিন্তু তারা একটা সেফ ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে। তো
তো নেক্সট পয়েন্ট বলছে তৃতীয় ত্রৈমাসিক বা কোয়ার্টার 3 দুর্বল ফলাফল। কি বলছে, ডিসেম্বর ত্রৈমাসিক আয়ের মরশুম শেষ হওয়ার পথে এবং বেশ কিছু বড় কোম্পানি যেমন হুল, এখানে হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির কথা বলা হচ্ছে, এই আশানুরূপ ফল করতে পারেনি। ফলে বিশ্ববাজারে ধাক্কা সামলানোর মতো দেশীয় শক্তি বাজার পায়নি। তার মানে বুঝতে পারছেন যে এখানে হুল যে কোম্পানিটা রয়েছে এরা কিন্তু লার্জ ক্যাপের কোম্পানি এবং নিফটির ভিতরে একটা ভালো ধরনের ওয়েটেজ রাখে। তো এখানেও কিন্তু ভালো ধরনের রেজাল্ট এদের হয়নি, সেটার কারণে এখানে কিন্তু হুলের ভিতরে ভালো ধরনের ফলিং আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেটার কারণে কিন্তু নেগেটিভিটি একটা অলরেডি এখানে আমাদের মার্কেটে রয়েছে। তো এগুলোই আপাতত ফান্ডামেন্টাল বা গ্লোবাল নিউজ আপনি বলতে পারেন। এছাড়া মার্কেটে তেমন কিছু নিউজ আপাতত নেই, এগুলোর জন্যই কিন্তু বাজারে একটা নেগেটিভিটি আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এবার আমরা চার্টে দেখবো যে কিভাবে আমরা মন্ডেতে নিফটি এবং ব্যাংক নিফটির ভিতরে ট্রেডিং করব, কিভাবে সেটআপ বানাবো সেটা নিয়ে ডিসকাশন করব। তো আসুন সেটা একবার দেখে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমি এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখবো যে এর আউটলুকটা কেমন রয়েছে। তো এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বিগ ক্যান্ডেলস্টিকটা বানিয়েছিল, এখানে ভারতের টেরিফ সংক্রান্ত যে নিউজটা এসেছিল যেখানে 50% থেকে কমিয়ে 18% এখানে করা হয়েছিল, সেটার কারণে এখানে এই বড় ধরনের একটা পাম্প আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। তারপর থেকে কিন্তু আবার এখান থেকে নেগেটিভিটি চালু হয়েছে। এখানে যে ক্যান্ডেলস্টিকটা ক্লোজিং করেছে আজকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিওরলি বিয়ারিশ মোমেন্টাম এখানে মার্কেটের ভিতরে আবার লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে আমরা ডের ক্যান্ডেলস্টিক একবার সিলেক্ট করে নেব। তো ডের ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে লক্ষ্য করা যাচ্ছে, আমি কালকেই আপনাদেরকে বলেছিলাম এখানে যে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে এটা কিন্তু উপর থেকে ওপেনিং হয়ে নিচে এসে ক্লোজিং করেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ভালো ধরনের বিয়ারিশ মোমেন্টাম লক্ষ্য করা যাচ্ছে। সেম কন্ডিশন কিন্তু আজকেও আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি এবং এর ভিতরে কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেনিং আমরা আজকে দেখেছি। তো আমি এখানে নিফটি চার্টটি ওপেন করে নিয়েছি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে। তো আসুন দেখে নিই যে কিভাবে এখানে ট্রেডিং করব। তো একদম খুবই সিম্পল সেটআপ রয়েছে। তো আসুন একবার দেখে নিই। তো দেখুন যে লেভেলটায় বাজার চলছে এটা কিন্তু 25,000-এর লেভেলটাকে ব্রেকডাউন করে দিয়েছে, অলরেডি 25,000-এর লেভেলটাকে কিন্তু এখানে ব্রেকডাউন করে দিয়েছে। তাহলে কিভাবে ট্রেডিং করব, যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে পুনরায় যদি 25,500 লেভেলটায় এখানে নিফটি যেতে পারে সেক্ষেত্রে এই লেভেলটায় কিন্তু একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স ফেস করতে পারে, কেননা এটা আগে সাপোর্ট লেভেল ছিল, এটা কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট লেভেল ছিল। তো এই লেভেলটায় পুনরায় যদি বাজার যায় সেক্ষেত্রে এটা এই মুহূর্তে রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে। তো এখানটা থেকে আমরা শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 25,329-এর কাছাকাছি কিন্তু আমাদের এখানে টার্গেটটা হবে। আর সেকেন্ড কন্ডিশন, যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি বাজার নিচে চলে আসে এবং ঠিক এই লেভেলটায় চলে আসে, লেভেলটা হচ্ছে 25,330, এবং এখানে যদি কোন ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা রিভার্সাল ট্রেড করতে পারি, মানে এখানে একটা কল সাইডে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ এখানটায় কল সাইডে এন্ট্রি করবো না এই মুহূর্তে। যদি 25,000, আমার মনে হয় এখানে 25,500 এই লেভেলটা পুনরায় এই লেভেলটায় টেস্ট করতে যেতে পারে। আর যদি এখানটায় যায় সেক্ষেত্রে আমরা শর্ট করব আর আমাদের টার্গেট এখানে 25,330-এর কাছাকাছি হবে। আর ডিরেক্টলি যদি শার্প ফল করে এবং এই লেভেলটায় আসে, এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করব এবং আমাদের টার্গেট হবে 25,500-এর কাছাকাছি আমাদের কিন্তু টার্গেট হবে। আপনি 1:2 হিসাবে এখানে রিস্ক টু রেশিওটাকে সেট করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নিফটির ভিতরে ট্রেডিং করবে। এখানে খুবই সিম্পল সেটআপ, কালকে যেমনটা বলেছিলাম এই লেভেলটার নিচে বাজার চলে আসতে পারে এবং 100% দেখুন এখানে গ্যাপ ডাউন হয়ে কিন্তু এখানে ওপেনটা হয়ে গিয়েছে। তো সবকিছু ডিসকাশন করে দিলাম যে কিভাবে আমরা মন্ডেতে ট্রেডিং করব। তো আসুন এবার দেখে নিই যে ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা ট্রেডিং করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করে নিয়েছি। ব্যাংক নিফটির ভিতরেও কিন্তু খুব ভালো ধরনের রেজিস্ট্যান্স এখানে ফেস করছে ব্যাংক নিফটি, আর এখান থেকে কিন্তু ডিরেক্টলি নিচে চলে এসেছে। তো আমি এটা কালকেই শেয়ার করে দিয়েছিলাম, আমি যদি 15 মিনিটের ক্যান্ডেলস্টিকে যাই আমি ডিরেক্টলি বলে দিয়েছিলাম কালকে আমরা শর্ট করব, যে পজিশনটায় মার্কেট রয়েছে এটা কিন্তু খুব ভালো ধরনের একটা সাপ্লাই লেভেল, এই লেভেলটা থেকে বাজার নিচে আসতে পারে এবং 100% আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানালাইসিস কাজ করে গিয়েছে। এখান থেকে প্রাইস একদম ডাউনে চলে এসেছে এবং এখানে আমাদের 60,400 যে এখানটায় আমাদের সাপোর্ট লেভেল ছিল এটাকে কিন্তু ব্রেক ডাউন করে দিয়েছে এবং প্রাইস কিন্তু আরো নিচে চলে এসেছে। তো এখানে আমরা কিভাবে ট্রেড করব আসুন সেটা একবার দেখে নিই। যে লেভেলটায় বাজার চলছে এখানেও কিন্তু খুবই সিম্পল সেটআপ রয়েছে। যে লেভেলটা এখানে বাজার চলছে, যে লেভেলটা এখানে বাজার চলছে এই লেভেলটা থেকে যদি বাজার নিচে আসে, এই লেভেলটায় আসে, লেভেলটা হচ্ছে এখানে 60,000-এর লেভেল, ঠিক আছে, লেভেলটা হচ্ছে 60,000-এর লেভেল। তো 60,000-এর লেভেলে এসে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করব। আদারওয়াইজ বাজার যে লেভেলটায় চলছে এই লেভেলটা থেকে পুনরায় যদি এই লেভেলটায় যায়, মানে এখানে 60,400 যে লেভেলটা রয়েছে 60,400 লেভেলের কাছাকাছি যদি পুনরায় যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব আর এখান থেকে কিন্তু আমাদের টার্গেটটা হবে এখানে 60,000-এর কাছাকাছি। খুবই সিম্পল সেটআপ।
ঠিক আছে, তো এভাবেই কিন্তু আমরা ট্রেড করব ব্যাংক নিফটির মধ্যে। এছাড়া যেখানে সেখানে কিন্তু ট্রেড ওপেন করব না। বাজার কিন্তু যেসব মানে যে লেভেলটা এখানে বাজার চলছে, মাঝখানে ট্রেড করলে কিন্তু এখানে ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু প্রিমিয়াম ডিকে হয়ে যাবে, আপনার স্টপ লস হিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে যেখানে সাপোর্ট রয়েছে বা যেখানে রেজিস্ট্যান্স রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে ট্রেড করলে সব থেকে ভালো এখানে সম্ভাবনা রয়েছে ট্রেড উইন করার। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব, অল ওভার গ্লোবাল মার্কেটে কি কি নিউজ চলছে সবকিছু আজকের ভিডিওতে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।